নির্বাচন যে ইশতেহার সবাই তো থাকে, বলে সেখানে যেন ইশতেহার আমরা দেয় এই করুম এই করুম, বিশ্ব কিন্তু পরিবর্তন আসল কি ক্ষমতা আসলে আমাদের অর্ধেক দেশ করে অর্ধেক করে না। এখন আগায় সাধারণ চলতেছে। মানুষের স্বার্থে, আমি আমার নিজের স্বার্থ নয়, আমার থেকে শুরু করে রাজনৈতিক দলের স্বার্থ এখন নয়। পর্যন্ত তারা সেভাবে সবাই তাদের কাজকর্ম বলে, করে সবাই যাচ্ছে। জনগণের এটা কথা আসলেই বলে, সত্যি একটা মানে অসাধারণ নাবিয়া বলছিলেন, আমার মনে হচ্ছিল প্রতিযোগিতাটি আমি করছি না, আমার দেশ করছে। প্রিয় দর্শক, আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভোটে গরম চা অনুষ্ঠানের আমাদের আজকের আয়োজন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তরুণ ভোটাররা আমাদের এই অনুষ্ঠানে অংশ নেয় এবং আমরা তাদের কাছ থেকে তাদের ভোট ভাবনা আপনাদের সামনে উপস্থাপন করি। এবং আজকের পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি গোপালগঞ্জ থেকে এসছেন কাজী রিমন। রিমন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে আছে বাগেরহাট থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম। তরিকুল, স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছে মোহাম্মদ আসাদুজ্জামান, তিনি ধামরাই থেকে এসছেন। আছেন সাইফ আহমেদ লিখন ঝালকাঠি থেকে, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং ফৌজিয়া জাফরিন প্রিয়ন্তী আছেন মাদারীপুর থেকে। প্রিয়ন্তী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে কাজী রিমন আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আসলে এখন কিন্তু প্রচারণা নানাভাবে শুরু হয়েছে। তো এবারের প্রচারণায় কেমন অভিনবত্ব দেখছেন, বা কি প্রচার দেখেই কি তরুণ প্রজন্ম ভোট দেবে, নাকি ভোটের ফ্যাক্টর কি হবে, তরুণ প্রজন্ম কি দেখে ভোট দিবে? আসলে প্রচারণা একটা বিষয় যেখানে মানুষকে প্রভাবিত করতে পারে, অনেক বেশি প্রভাবিত করতে পারে, কিন্তু তরুণ প্রজন্ম আসলে প্রচারণায় না। তরুণ প্রজন্ম দেখবে, বুঝবে কোন সরকার কেমন, কাদের দ্বারা কতটুকু দেশের উন্নয়ন হচ্ছে, এগুলো দেখেই এগুলো বুঝবে তরুণ প্রজন্ম। তারা আসলে বুঝবে যে তাদের কোন সরকারটা প্রয়োজন। তারা কর্মক্ষেত্রে যাবে, শিক্ষাক্ষেত্রে, তাদের সমস্ত ব্যাপারটা যে কে তাদের উন্নয়ন করতেছে, তাদেরকে উন্নয়ন করতেছে। তো আমার মনে হয় না প্রচারণার জন্য এতটা মানুষ একটা দলের প্রতি বিমুখ হবে বা আরেকটা দলের প্রতি আকর্ষিত হবে। এটা প্রচারণার বিষয় না, এটা আসলে মানুষের বুঝের বিষয় যে কি আমরা তরিকুলের কাছ থেকে শুনতে চাই। তরিকুল, রিমন যেটা বলছে যে প্রচার না বড় ফ্যাক্টর নয় প্রার্থী দেখে, কিন্তু আমরা কিন্তু প্রতীকের প্রতি সবাই খুব গুরুত্ব দিচ্ছেন, এটি একটি দিক। আবার অন্যদিকে যে বিষয়টি আছে, ফেসবুক মাত্রিক কিন্তু নানা মাত্রিক অপপ্রচার আছে এবং অপপ্রচারের পরিবর্তে পাল্টা প্রচার আছে, সেগুলো তরুণ সমাজ কিভাবে দেখে? প্রচারণার বিষয়টা কাজী রিমন যেভাবে বলেছেন যে একদিকে যেমন প্রয়োজন নেই, আরেক দিকে প্রয়োজন আছে। যেমন আপনি কেমন, এটা যদি আমার আগে থেকেই জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাপারে আর প্রচারণার দরকার হয় না। কিন্তু আপনার যদি কোনো একটা আপগ্রেডেশন আছে, আপনি যদি আগের চেয়ে আরও ভালো কিছু করেন, সেইটা কিন্তু যদি আমার জানা না থাকে, সেইটা প্রচারণার দরকার আছে। তো আওয়ামী লীগ সরকার হচ্ছে বাংলাদেশের প্রাচীন একটি দল, যে দলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। মানে এই জন্য সেই দলটির প্রচারণার দরকার নেই, ব্যাপারটা এরকম। কারণ আমরা দেখি যে নানাভাবে অপপ্রচারের কাছে আওয়ামী লীগ হেরে যায়। এবং আমরা 2001 সালে নির্বাচনটি যেমন দেখেছি, আবার 2013 সালে যে 5 সিটি কর্পোরেশনে হেফাজত ইসলামীর যে অপপ্রচারটি ছিল সেটির কাছে। এটি কি প্রাচীন দল হওয়ার কারণে? না, যারা নতুন আসে, আপনি একটু লক্ষ্য করবেন যে বিএনপির প্রতিষ্ঠা কখন হয়েছে? বঙ্গবন্ধুকে হত্যার পরেই যখন এই রাজনৈতিক আলোচনায় যদি আমরা না যাই, কিন্তু আপনার কি মনে হয় না যে হেফাজতের সময় একেবারে এত আলেমকে হত্যা করা হলো, এরকম একটা অপপ্রচারের কাছে আওয়ামী লীগ হেরে গেল? এই বিষয়টি তরুণ প্রজন্ম হিসেবে আপনার কাছে কি মনে হয়? ওই সময় যে গুজবটা ছিল, যে অপপ্রচারটা ছিল, সেইটা কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে যে না, এটা ছিল মিথ্যা। তো এক্ষেত্রে প্রচার, কিন্তু তাতে করে বাংলাদেশের মানুষের যতটা সর্বনাশ হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে। অর্থাৎ যতটি ভুল সিদ্ধান্ত, ভুল প্রতিনিধি যারা সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন, তারা কিন্তু সেই অপপ্রচার এবং বাংলাদেশ বিরোধী বিষয়গুলো নিয়ে কিন্তু ব্যস্ত ছিলেন। যতটুকু হয়েছে সেটা তো আর বলে লাভ হবে না। কিন্তু আমার মনে হয় না যে আসন্ন যে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে এই গুজবের পক্ষে আর অপপ্রচারের পক্ষে বাংলাদেশের জনগণ আর কান দিবে। জি, আমরা একটু আসাদুজ্জামানের কাছ থেকে শুনতে চাই। আসাদুজ্জামান, ভোটে বড় ফ্যাক্টর কি হবে তরুণ প্রজন্মের কাছে? কি দেখে ভোট দিবেন? আমাদের কাছে সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ তা হলো আমরা বিগত সরকারগুলো দেখেছি, আর এই 10 বছর আওয়ামী লীগ সরকারের দেখলাম। আমরা তরুণ প্রজন্ম কি পেলাম? আমরা তরুণ প্রজন্মে পেয়েছি ডিজিটাল বাংলাদেশ, আমরা পেয়েছি 4Gর যুগ, আমরা এখন সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে সারা বিশ্বের মানুষের সাথে কমিউনিকেশন করতে কিন্তু পারছি। যে অপপ্রচার আমরা শুনি, যেমন আমরা ঘরে ঘরে বই দেওয়ার একটি কর্মসূচি, বিশ্বেই বাংলাদেশই এরকম একটি দেশ যেখানে 35 কোটি বই ইন এভারেজ প্রতি বছর সাধারণ শিক্ষার্থীদের দিচ্ছে, কিন্তু সেটি সমালোচনা করে যারা বলছেন তারা বলছেন যে এটি তো দেয়াই যায়,
বা এর মধ্যে কৃতিত্বের কি আছে, এরকম কথাও তো শুনতে হয়, কিন্তু তাদের সময় কিন্তু তারা দিতেন না। জি, এই বিষয়ে বলা যায় যে তরুণ প্রজন্ম এখন সচেতন। তারা সারা বিশ্বের সকল দেশ বা মানুষের সাথে, তরুণ প্রজন্মের সাথে তারা কানেক্টেড সোশ্যাল মিডিয়া বা 4G প্রযুক্তির মাধ্যমে। সো আমরা সত্যটা বুঝতে পারি, বাস্তবতা বুঝতে পারি। আমাদের বাস্তবতা দেখছি যে অনেকে অনেক মিথ্যা অপপ্রচার করে, কিন্তু উন্নয়ন কে করছে আমরা সেদিকে লক্ষ্য। উন্নয়ন কিন্তু এই 10 বছর যা হয়েছে বাংলাদেশে, তা তরুণ প্রজন্মের জন্য মানে অত্যন্ত একটা আনন্দের এবং উন্নয়নের বিষয়টি যদি আসে, যেমন আমরা দেখেছিলাম যে বরিশালের প্রয়াত মেয়র তিনি কিন্তু ব্যাপক উন্নয়ন করেছিলেন সেই সময়ে, কিন্তু শুধুমাত্র হেফাজত ইসলামের অপপ্রচারের কারণে হিরণ ভাই কিন্তু সেই নির্বাচনে হেরে গিয়েছিলেন। তাহলে এই তরুণ প্রজন্মকে আমরা কিভাবে বিশ্বাস করব? আসলে বাংলাদেশে প্রযুক্তি বিপ্লব ঘটছিল, কিন্তু প্রযুক্তির সঠিক ব্যবহারটা আমরা আসলে ওই সময়টাই অতটা আমরা ইউজ টু ছিলাম না, যার কারণে আমাদের মাঝে অনেক বিভ্রান্তি ছড়াতে। কিন্তু এখন আমরা সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব, ভাইবা, হোয়াটসঅ্যাপ, যেখানে অপপ্রচার হলে সেটা আমরা দেখলে এখন বুঝতে পারি এটা মিথ্যা, এটা সত্য। আমরা সাইফ আহমেদ লিখনের কাছে যেতে চাই। তরুণ প্রজন্মের মাঝে লিখন, আপনার কাছে আসি যে অপপ্রচার, যে একসময় তো বিশাল অপপ্রচার ছিল যে চাঁদে দেলোয়ার হোসেন সাইদিকে দেখা গেছে এবং তার প্রেক্ষিতে সহিংসতায় অসংখ্য মানুষ হত্যা করা হয়েছিল এবং সেই কনসার্টে বিদ্যুৎ স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল দেলোয়ার হোসেন সাইদির সেই মামলার রায়টির সময়। তো এই যারা করেছিল তাদেরকেও কিন্তু আবার ভোটের মাঠে আমরা দেখছি। এবার ভোটে তারা ফলাফল কি করবে সেটি জানি না, কিন্তু জামানত বাজেয়াপ্ত হয়েছিল তাদের বেশ কয়েকবার, এবং তারা কিন্তু ঢাকা 15 আসন, মিরপুর আসন থেকে সেই যুদ্ধাপরাধী জামাত ইসলামীরাও কিন্তু নির্বাচন করছে। তাহলে অপপ্রচার যাদের সঙ্গী তারাই এখন নেমেছে ভোট যুদ্ধে, কীভাবে দেখেন? আপনি যাদের কথা বললেন, এদের জন্মটাই হয়েছে, এদের রাজনৈতিকভাবে জন্ম, এই জন্মটাই হয়েছে আসলে এরা ক্যান্টনমেন্ট থেকে, এই দলটার। আর এরা বর্তমান যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নতি করেছে, তথ্য প্রযুক্তির যে উন্নতি করেছে, এইটাকে এরা ব্যবহার করছে তাদের অপপ্রচারের জন্য। আপনারা দেখবেন যে এই যে আমাদের সড়ক আন্দোলনে যে অপপ্রচারগুলো চালানো হয়েছে ফেসবুকের মাধ্যমে, আর আমাদের বাংলাদেশের অনেক মানুষ দেখা গেছে সত্য তথ্যটা না জেনে তাদের অপপ্রচারের মাধ্যমে তারা প্রভাবিত হয়ে রাস্তাঘাটে এসেছে। এই যে দেখা যাচ্ছে যে ধানমন্ডিতে পার্টি অফিসে নাকি বেশ কয়েকজন মেয়েকে রেপ করা হয়েছে, অনেক স্টুডেন্টদের চোখ তুলে ফেলা হয়েছে, পরবর্তী দেখালে একটা গুজব। তো আমাদের তরুণ প্রজন্মের কাছে একটা আহ্বান থাকবে যে আপনারা জানুন, সত্যটা জানুন, খুঁজে বের করুন, কারণ এখন তো প্রযুক্তির যুগ। মানে আমাদের অনেক আগের ইতিহাসগুলো আমরা জানতে পারি চাইলেই, গুগলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমরা জানতে পারি। আর বিএনপি দলটা তারা রাজনৈতিকভাবে একদম নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তারা এখন চাচ্ছে যে অপপ্রচারের মাধ্যমে আওয়ামী লীগের উন্নয়নগুলোকে ঢেকে দিতে, এর কারণে তারা এই পথটা বেছে নিয়েছে এবং তারা অপপ্রচার চালাচ্ছে এবং এর প্রভাবটাই জনগণের উপর কিছুটা পড়ছে। কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান জনগণ অত্যন্ত সচেতন, তারা আবার পরবর্তীতে সঠিক তথ্য জানছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে এই যে একাদশ জাতীয় নির্বাচনে তারা এর জবাব ভোটের মাধ্যমে দিবে। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রিয়ন্তীর কাছে যেতে চাই। প্রিয়ন্তী, একটা বিষয় আপনি হয়তো খেয়াল করবেন যে অপপ্রচার নিয়ে আমরা কথা বলছি, কিন্তু অপপ্রচার সেই গ্রামের রিমোট এরিয়াতেও কিন্তু সেই ধরনের একটা প্রতিক্রিয়াশীল চক্র, যারা বাংলাদেশটা চায়নি, তারা কিন্তু এই জিনিসগুলোর সাথে অনেক বেশি জড়িত। অর্থাৎ অপপ্রচার করে যতটুকু লাভ হওয়া যায় ততটাই কিন্তু তারা নিচ্ছেন। কিন্তু আবার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেখি, তিনি কিন্তু বিশ্বের প্রভাবশালী নেতৃত্বের মধ্যে 26তম স্থানে, কিন্তু তার এই যে বাংলাদেশকে ব্র্যান্ডিংয়ের জায়গায় তিনি নিয়ে যাচ্ছেন, সেটি কিন্তু আবার প্রচারণা পায় না। এটি কেন? এটা আমাদের রাজনৈতিক মতাদর্শ। আমরা দেখা যায় যে যারা তাকে পছন্দ করি তারা বিষয়টাকে পজিটিভ নেয়, কিন্তু যারা তাকে অপছন্দ করে তারা তো বিষয়টাকে পজিটিভ নেবে না। ওইটাকে আরও বলতে পারে অনেকে যে বিভিন্নভাবে তার রাজনৈতিক পাওয়ার দিয়ে সে সেটা কিনে নিয়েছে, এরকমও কিন্তু শোনা গিয়েছে। কিন্তু এখন যারা নেগেটিভ নিচ্ছে, আমরা যদি তাদের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে কিন্তু আমাদের কাছে সবই নেগেটিভ, ঠিক আছে? কিন্তু আমরা দেখতে হবে একটা নাগরিক হিসাবে, আমরা ইয়াং জেনারেশন, আমি আগেও বলেছি যে অবজার্ভ করার বিষয়টা, আমাদের ইয়াং জেনারেশন কিন্তু সেই সুযোগটা আছে। তো আমরা যদি সেটা না দেখি, যে আমরা অবজার্ভ করে কি দেখতে পাচ্ছি, তাহলে এটা আমি মনে করি আমাদের ব্যর্থতা। আর প্রযুক্তি তাহলে আমি মনে করবো যে আমাদেরকে শুধু মানে উপকারিতাটাই বেশি দিয়েছে। যদি আমরা কোনো জিনিস অবজার্ভ করে না দেখি, চোখের সামনে যা আছে এটা দেখে বিশ্বাস করি, তাহলে এটা মনে করবো যে আমরা বাঙালি হিসাবে এটা আমাদের আবেগ প্রবণতা যে আছে সেটাই আমাদের বেশি কাজ করে, মানুষ আমাদের ইনফ্লুয়েন্স করবে। কিন্তু আমরা তরুণ প্রজন্ম, আমরা কিন্তু মানুষের দ্বারা ইনফ্লুয়েন্স হব না। আমাদের নিজেদের কি আছে সেটা দেখতে হবে, আমাদের মেধা মননশীলতাকে কাজে লাগিয়ে একটা জিনিসকে জাস্টিফাই করতে হবে।
আর সেটা অবশ্যই আমাদের করা উচিত। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং আপনাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই এবং তার আগে জানিয়ে দিতে চাই প্রতিদিন রাত 8:40 এবং পরের দিন দুপুর 1:40 এই অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি। আমি যে নির্বাচনী যে ইশতেহার সবাই তো থাকে, বলে সেখানে যেন ইস্তেহার আমরা দেয় এই করুম এই করুম, বিশ্ব কিন্তু পরিবর্তন আসল কি ক্ষমতা আসলে আমাদের অর্ধেক দেশ করে অর্ধেক করে না। এখন আগে সাধারণ মানুষের স্বার্থে, আমি আমার নিজের স্বার্থে নয়, আমার রাজনৈতিক দলের স্বার্থে এখন নয়। পর্যন্ত তারা সেভাবে সবাই তাদের কাজকর্ম বলে, করে সবাই যাচ্ছে। জনগণের এটা কথা আসলেই বলে, সত্যি আসলে একটা মানে অসাধারণ নাবিয়া বলছিলেন আমার মনে হচ্ছিল প্রতিযোগিতাটি আমি করছি না, আমার দেশ করছে।